সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পঞ্চম সেমিস্টারের বাংলা অনার্সের ছাত্রছাত্রী কিন্তু তৃতীয় সেমিস্টারে যাদের 3-6 এই পত্রে অর্থাৎ ভাষাতত্ত্বের পত্রে সাপ্লি ছিল, পাশ করতে পারোনি, তাদের উদ্দেশ্যে মূলত এই সাজেশনটি। কিন্তু এখানে যে সাজেশনটি আমি রেখেছি সেই সাজেশনটি তোমরা স্ক্রিনশট না নিয়ে আমি যে বিষয়গুলি বলছি সেই বিষয়গুলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে আশা করি তোমরা এই পরীক্ষাতেও কিন্তু ভালো ফলাফল করতে পারবে। প্রথম মডিউল থেকে যে প্রশ্ন তিনটি অবশ্যই দেখবে। মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর ও কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার নিদর্শনগুলির পরিচয় দাও। 2. প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের গতিপথটি একটি রেখাচিত্রের মাধ্যমে আলোচনা করো। 3. বৈদিক ও ক্লাসিক্যাল সংস্কৃতের মধ্যে ভাষাতাত্ত্বিক পার্থক্যের কিছু ক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। এই তিনটি প্রশ্ন কিন্তু 10 নম্বরের প্রশ্নের জন্য তোমরা অবশ্যই ভালোভাবে দেখে রাখবে। এই প্রশ্নগুলির মধ্য থেকেই 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, কিন্তু যেহেতু এটি ভাষাতত্ত্বের পেপার তাই অনেক সময় এই বিষয়গুলির মধ্যেই কোন বিষয়টি এলো তা বোঝা যায় না বা বুঝতে পারো না। সেই সূত্রে আমি এই বিষয়গুলির মধ্যেও কম বেশি রয়েছে সেই রকম বেশ কিছু প্রশ্ন আমি এখানে বলছি। এই প্রশ্নগুলি তোমরা দেখবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য বা ছন্দ বৈশিষ্ট্য, এছাড়া প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্রিয়ার কাল সম্পর্কে লেখো। প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে এই বিষয়গুলি কিন্তু তোমরা যে নোট করবে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যেখানে রয়েছে সেখানেই কিন্তু এই বিষয়গুলি থাকে। তাই নতুন করে এগুলো যে আলাদা করে করতে হয় বিষয়টি কিন্তু তা নয়। যেমন পরের প্রশ্ন রয়েছে বৈদিক সংস্কৃত ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। আমি 10 নম্বরের প্রশ্ন হিসাবে 3 নম্বরের প্রশ্নতে রেখেছিলাম, তাই এটি 5 নম্বরের জন্য যে আলাদা করে করতে হয় তা নয়, তবে 5 নম্বরের এলে কতটুকু আমরা লিখব সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু নিজেদের একটু সচেতন থাকতে হবে। 3. সময়কাল নির্দেশ করে ভারতীয় আর্য ভাষার স্তর বিভাগ করো। ভাষা বলতে কি বোঝো, ভাষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5. প্রাচীন ভারতীয় আর্য ভাষার বাক্য গঠন রীতিগত বৈশিষ্ট্য। 6. সংস্কৃত ভাষার সঙ্গে বাংলা ভাষার সম্পর্ক সম্পর্কে আলোচনা করো। 7. কেন্তুম শতম গুচ্ছ কি। 8. ভারতে কি কি ভাষা পরিবার প্রচলিত আছে। মডিউল 2 থেকে আমি মাত্র দুটি প্রশ্ন বলছি। এই দুটি প্রশ্ন কিন্তু 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1. প্রাচীন বাংলা ভাষার সময়কাল ও রচনা এবং নিদর্শনগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি আবার একটু অন্যভাবেও আসে। প্রাচীন বাংলা ভাষার নিদর্শন না বলে অনেক সময় আসে চর্যাপদের সময়কাল উল্লেখ করে এই চর্যাপদের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। তো প্রাচীন বাংলা বা চর্যাপদ যাই বলুক না কেন একটাই উত্তর হবে। 2. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে আদি মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এই দুটি প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য কিন্তু খুব ভালোভাবে তৈরি করে রাখবে। এই দুটো প্রশ্ন থেকে দুটোই পেতে পারো অথবা একটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পাবে। 5 নম্বরের জন্য যে প্রশ্নের উত্তরগুলো দেখবে, প্রাচীন বাংলা ভাষায় সংখ্যাবাচক শব্দ ও শব্দদ্বৈতের ব্যবহারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 2. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ রীতিগত বৈশিষ্ট্য। 3. প্রাচীন বাংলা ভাষায় ক্রিয়ার কালের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। 4. প্রাচীন বাংলা ভাষার স্বরধ্বনির ব্যবহার কেমন ছিল উদাহরণ সহ আলোচনা করো। অথবা প্রাচীন বাংলা ভাষার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য আলোচনা করো। পূর্বে এই যে চর্যাপদ থেকে প্রশ্নের কথা আমি বলেছি, এই ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এর মধ্যেই কিন্তু এই 5 নম্বরের যে প্রশ্নগুলি আমি বলছি তার উত্তর রয়েছে। তো কোন প্রশ্নের জন্য কতটুকু লিখবে সেই বিষয়টি কিন্তু তোমরা ভালোভাবে ঠিক করে নেবে। তোমরা যেখান থেকেই নোট সংগ্রহ করো বা যেভাবে
নিজে সংগ্রহ করেছো কিংবা নিজে তৈরি করেছো, সেই নোট থেকে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটা স্বচ্ছ ধারণা নিয়ে নেবে যে 10 নম্বরের কতটুকু লিখবো, 5 নম্বরের কতটুকু লিখবো। এছাড়া যদি কারো কাছে নোট না থাকে, কেউ যদি সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। পরের প্রশ্ন, আদি মধ্য বাংলায় বা আদি মধ্য বাংলার ক্রিয়ার কাল অথবা আদি মধ্য বাংলা ভাষার বাক্য গঠনগত ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য লেখো। 6, প্রাচীন বাংলা ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এটি পূর্বে 10 নম্বরের যে প্রশ্ন বলেছি আমি, সেখানেও রয়েছে। 7, প্রাচীন বাংলা ভাষার কারক বিভক্তি সম্পর্কে আলোচনা করো। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে এই বিষয়গুলিই রয়ে গেছে। 8, প্রাচীন বাংলা ভাষার তালব্যস্ব এবং দন্তস্ব ধ্বনির ব্যবহার সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। মডিউল 3 থেকে যে প্রশ্ন দুটি অবশ্যই দেখবে, অন্তমধ্যযুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক লক্ষণগুলি অন্নদামঙ্গল কাব্য অবলম্বনে আলোচনা করো। 2, আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য কিভাবে পরিব্রাজক গ্রন্থে প্রকাশ পেয়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। এর পাশাপাশি এই প্রশ্নের মধ্যে বা এই প্রশ্নের উত্তরের মধ্যেই রয়ে গেছে এমন কয়েকটি 5 নম্বরের প্রশ্ন বা আরো কয়েকটা 5 নম্বরের প্রশ্ন আমি এখানে বলছি। এর আগের প্রশ্ন থেকে অবশ্য মডিউল 3 জন্য সম্ভাব্য 5 নম্বরের প্রশ্ন। 2 রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ রীতিগত বৈশিষ্ট্য। 3, প্রাচীন বাংলা ভাষায় ক্রিয়ার কালের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এটি কিন্তু পূর্বে রয়েছে, অর্থাৎ মডিউল 2 এ রয়েছে। 4 দাগের প্রশ্নটাও মডিউল 2 এ রয়েছে। 5 দাগ, আদি মধ্য বাংলার ক্রিয়ার কাল। 6, প্রাচীন বাংলা ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এটি পূর্বে রয়েছে। 7 দাগের প্রশ্নটাও পূর্বে রয়েছে, অর্থাৎ 2 নম্বর মডিউলে বলেছি। 8, অন্তমধ্যযুগের বাংলা ভাষায় মহাপ্রাণ ধ্বনির ব্যবহার সম্পর্কে লেখো। 9, আধুনিক যুগের বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 10, অন্তমধ্য বাংলায় ব্যবহৃত অপিনিহিতির পরিচয় দাও। এখানে 10 সংখ্যা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু 2 নম্বর মডিউলে আমি পূর্বেই বলেছি। এই ছিল সিসি 36 অর্থাৎ ভাষা তত্ত্বের পেপার থেকে সাজেশন। এছাড়া 1 নম্বরের যে প্রশ্নগুলি আসে আমি আমার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কিংবা অন স্ক্রিনে লিংক দিয়ে রাখলাম, অথবা আমার প্লে লিস্টে গিয়ে কিন্তু 36 এই পত্রের বিগত বছরগুলিতে আসা ছোট প্রশ্ন এবং তার উত্তর পাবে, সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরও পাবে। যদি ছোট প্রশ্ন হিসাবে সেই প্রশ্নগুলো তোমরা দেখে থাকো বা দেখে রাখো, তাহলে আশা করি তোমরা ওই 15টি প্রশ্নের মধ্য থেকে বেশ কয়েকটি প্রশ্নের ভালোভাবেই উত্তর করতে পারবে। আজকের আলোচনা বা সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।